বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্রের বর্ণনকালে যার নাম সবার প্রথমে মাথায় আসে তিনি হলেন প্রদোষ চন্দ্র মিত্র, ওরফে আমাদের সকলের প্রিয় ফেলুদা। প্রতিটি তদন্তে তার ক্ষুরোধার মস্তিষ্ক এবং নিখুঁত পর্যবেক্ষণ ক্ষমতার অভিনব এক পরিচয় পায় শ্রোতা বন্ধুরা। সেই রকম একটি রহস্যের উন্মোচন ঘটবে আজ। ফের একবার দার্জিলিংয়ের পথে ফেলুদা, সঙ্গী তোপসে আর লালমোহন গাঙ্গুলি। প্রথমেই ট্রেনে অজানা এক ব্যক্তির সাথে আলাপ হয় ফেলু মিত্তিরে। সেখান হতেই শুরু হয় গভীর রহস্য। পরবর্তীতে সুবীরের সান্যালের নিকট হতে অষ্টধাতু দিয়ে নির্মিত রাধাকৃষ্ণের অমূল্য মূর্তি চুরি এবং হত্যা ঘিরে শোরগোল ছড়িয়ে পড়ে পাহাড়ের বুকে। প্রাণঘাতী হামলা হয় ফেলুদার উপরেও। টানটানি উত্তেজনাময় পরিস্থিতি শেষে নিজ বুদ্ধিমত্তার দ্বারা কীভাবে রহস্যের জট ছাড়াবে সে, তার এই তদন্ত মাঝে তোপসে এবং জটায়ু কোন বিশেষ ভূমিকা পালন করবে, শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়, আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বছরের এই সময় মন বড়ই প্রফুল্লিত হয়ে ওঠে। সামনে পরীক্ষাও নেই, ফলে আগামী এক মাস যে হই হুল্লোড় করেই কাটবে সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। বিগত বেশ কয়েক বছর ফেলুদার সঙ্গে সময় কাটানোর ফলে মস্তিষ্ক আগের তুলনায় আরও প্রখর হয়ে উঠেছে। বয়স অল্প হওয়ায় মাঝে মধ্যে বকার গাঁটটা দুই খাই, তবে তা সত্ত্বেও প্রতিটি তদন্তে একের পর এক রহস্য আর ফেলুদার ক্ষুরোধার পর্যবেক্ষণ ক্ষমতার নিদর্শন আর কোথায় পাই বলুন। আজ রবিবার, সপ্তাহের এই বিশেষ দিনটিতে মিলিত হই আমরা তিন মূর্তি, ফেলুদা, আমি আর লালমোহন গাঙ্গুলি। চা ও সিঙারা সহযোগে ঘণ্টা খানেকের আড্ডা বেশ জমেই ওঠে। ঘরের ডান প্রান্তে উপরের দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটা বর্তমানে 9:15 ঘর ছুঁয়েছে। যোগাসন শেষ করে ইতিমধ্যেই একটি ম্যাগাজিনে চোখ রেখেছে ফেলুদা। বেশ কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি ওর মধ্যে, আর তা হলো বর্তমানে প্রাচীন মূর্তি, বহুমূল্য পাথর এবং রত্নের প্রতি আগ্রহ বেড়েই চলেছে ফেলুদার। এই অবশ্য নতুন কোনো ঘটনা নয়। ও বলে, বুঝলি তোপসে, জ্ঞানের কোনো শেষ নেই। জীবনের যে কোনো বয়সে জ্ঞান অর্জন করা যেতেই পারে। কোনো জিনিসের প্রতি যদি তোর আগ্রহ থাকে তবে সেটি সম্পর্কে বিস্তর গবেষণার প্রয়োজন হয়। এই মুহূর্তে জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছি আমি। অন্যান্য ছুটির দিনগুলিতে ঠিক 9টা বাজলেই এসে উপস্থিত হন লালমোহনবাবু। তবে আজ কী কারণে এত দেরি সেই বিষয়টাই মনে মনে ভাবছিলাম। এমন সময় কলিং বেলের আওয়াজ পেতে বুঝলাম এতক্ষণে সময় হয়েছে ভদ্রলোকে। দরজা খুলতে হাসি মুখে ভিতরে প্রবেশ করলেন জটায়ু। সোফায় বসতে বসতে এবার তাকে জিজ্ঞাসা করলাম, এ কি লালমোহনবাবু, আজ পাক্কা 20 মিনিট দেরি যে? আর কি বলি তপেশ ভাইয়া, এই গত সপ্তাহে ওই একদিন বৃষ্টি হলো, আর তার দরুন জল বাবাজি এখনো ঠায় দাঁড়িয়ে। কোনো মতে ধুতিটা বাঁচিয়ে আসতে হলো। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠিক কী কারণে আমার এত দেরি হলো। আচ্ছা এলুবাবু, এই আপনার প্রাচীন বস্তুর প্রতি প্রেম কি দিন দিন বেড়েই চলেছে পায়? লালমোহনবাবুর কথা শুনে এবার ম্যাগাজিন ছেড়ে ওর দিকেই দৃষ্টি নিক্ষেপ করলো ফেলুদা। একটা তীক্ষ্ণ পর্যবেক্ষণ শেষে বেশ ভারী গলাতেই বলে উঠল সে, হাতে ঘড়িটা তো বেশ ঠাসা কিনেছেন মশাই। আর দ্বিতীয় প্রশ্ন, পুজোর কেনাকাটা এখনই শুরু করে দিয়েছেন নাকি? না হলে এত তাড়াতাড়ি নতুন পোশাক পরে কে বের হয়? ফেলুদার কথা শেষ হতেই ওর দিকে এক প্রকার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল লালমোহনবাবু। ভদ্রলোক যে ভারী হতবাক তা তার মুখ চোখ দেখে স্পষ্ট বোঝা যায়। সেই সূত্র ধরেই এবার তিনি বলে চললেন, ইয়ে মানে, হ্যাঁ ফেলুবাবু, এই ঘড়িটা নতুনই কিনলাম বটে, তবে পুজোর পোশাকটা বুঝলি কেমন, মানে এটা তো। ও পাঞ্জাবিখানার কলারের দিকে একবার নজর দিন, তাহলেই হবে। ব্যাস সম্পূর্ণ বিষয়টাই পরিষ্কার হলো এবার। মাঝে শুধু খানিক হেসে একবার বললেন ভদ্রলোক, আসলে
এই বেশ কয়েক মাস আগে এক বন্ধুর থেকে উপহার স্বরূপ পেয়েছিলাম এটি। তাই বেরোনোর আগে ভাবলাম আজকেই না হয় এই পাঞ্জাবিটা শুভ উদ্বোধন হয়ে যাক। বেশ খানিকটা সময় সব কিছু চুপ। মনে মনে যেন কিছু একটা ভেবে চলেছেন ভদ্রলোক। যদিও ইতিমধ্যেই চা এসে হাজির। গরম কাপে চুমুক দিয়ে এবার একটা 4 মিনার ধরালো ফেলুদা। তা লালমোহনবাবু, বেশ কিছুটা সময় ধরে লক্ষ্য করছি কোনো একটা বিষয় আপনাকে ক্রমাগত ভাবিয়ে চলেছে। এমন কিছু জিনিস রয়েছে কি যা আমাদের বলতে চাইছেন, অথচ কিভাবে শুরু করবেন তা বুঝে উঠতে পারছেন না? ও একটা ভুল অনুমান করেননি, কিন্তু ওই মানে ওই তো আর কি। আরে মশাই, দীর্ঘ বহু সময় যাবৎ আপনি আমাদের চেনেন, কত তদন্তে সহযোগী হয়েছেন। তা সত্ত্বেও যদি মন খুলে কোনো কথাই না বলতে পারলেন, তাহলে তো ভারী মুশকিল। ফেলুদার এই কথা শুনে খানিকটা আশ্বস্ত হয়ে তিনি বলে চললেন, এবছরের শুরুর দিকে আমার যে বইখানি বের হয় সেটি পাঠকদের যথেষ্ট পছন্দ হয়েছে। বসারও নেহাত মন্দ নয়। শুধু তাই নয়, সামনের পুজোয় নতুন একটা বইও প্রকাশ পেতে চলেছে। তাই বর্তমানে একটা পরিকল্পনা এসেছে মাথায়। আসলে অনেক দিন ধরেই তো ভেবে চলেছি যে দূরে কোথাও ভ্রমণে বেরিয়ে পড়লে বেশ ভালোই হয়। চারিদিকের আবহাওয়া এখন বেশ মনোরম। তাই বলি কি, এই চলুন না ফেলুবাবু, তিন মূর্তিতে বেরিয়ে পড়ি কোনো অজানার উদ্দেশ্যে। লালমোহনবাবুর এই কথা শুনে এক প্রকার লাফিয়ে উঠতে যাচ্ছিলাম। তবে পর মুহূর্তে ফেলুদার মুখের দিকে চেয়ে সেই উত্তেজনা বেশ খানিকটাই কমিয়ে আনলাম। জানি না ভদ্রলোকের ইচ্ছার বিরুদ্ধে আমার দাদাটি আবার কি বলে বসে। তবে মিনিট খানেক চুপ থেকে এবার একটা মুচকি হাসল সে। এই কথাটা যে আমার মাথাতে আসেনি তা কিন্তু একদমই নয়। বিগত বেশ কয়েক মাস ধরে ওই তদন্তের স্বার্থে বেশ ব্যস্তই ছিলাম। বর্তমানে সেই ব্যস্ততা অনেকাংশে কমেছে। তাই একটা জম্পেশ পরিকল্পনা করা যেতেই পারে। কি বলিস তপসে? এর থেকে ভালো আর কিছু হয়ই না ফেলুদা। তবে কোথায় যাওয়া হবে কিছু ভেবেছো? গত বছর তো রাজস্থান, আর তার আগেরটা না, মাথায় কিছু আসছে না রে। তুই বল না শুনি। আমাদের এই কথোপকথনের মাঝে এবার উত্তেজিত গলায় বলা শুরু করলেন লালমোহনবাবু। আমি বলি কি, এই অনেক দিন তো হয়ে গেল পাহাড় দর্শন হয়নি। ভাই ভাইয়া, এবার যদি দার্জিলিংটা হয়। হয়তো এটাকেই বলে ওস্তাদের মার শেষ রাতে। শেষ মুহূর্তে যেভাবে দার্জিলিংয়ের নাম সামনে আনলেন তিনি, তাতে বেশ কিছুটা আফসোস হলো। এই নামটা আমার মাথাতে এলো না কেন, ভারী অবাকই হলাম। আমি তো এক পায়ে রাজি মশাই। তপসে, তোর কোনো আপত্তি নেই তো? খেপেছো নাকি? এত সুন্দর একটা জায়গায় কে না যেতে চায় বলো? তাহলে ওই কথাই রইল, টিকিটের বিশেষ অসুবিধা হবে না। তৈরি হয়ে যান লালমোহনবাবু, এই শনিবারই তবে রওনা দেওয়া যাক। এবার মাঝের কয়েকটা দিন বেশ ব্যস্ততার সাথেই কাটল। টিকিট কাটা, ব্যাগপত্র গোছানো, আরও কত কাজ। অবশেষে হাজির হলো সেই দিন। আজ শনিবার। ঘুম থেকে উঠতে বিলম্ব হওয়ার দরুন ফেলুদার বকুনিও জুটল ভাগ্যে। এই তপসে, তোর কি কোনো কাণ্ড কারখানা নেই? হ্যাঁ, আজ কত কাজ, বিকেলের ট্রেন, আর এখনো পরে পরে ঘুমোচ্ছিস তুই? অগত্যা বিছানা ছেড়ে উঠে স্নান সেরে শুরু হয়ে গেল কাজ। বিকেলের ট্রেন। দুপুর হতেই বেরিয়ে পড়লাম আমরা। সঠিক সময় পৌঁছালাম স্টেশনে। গিয়ে দেখি সেখানে হাসি মুখেই আমাদের অপেক্ষা করে চলেছেন লালমোহনবাবু। ফেলুদার উদ্দেশ্যে তিনি বললেন, আরে মশাই, আপনাদের এত দেরি হলো কেন? সে কখন থেকে দাঁড়িয়ে আছি আমি। মনে কত রকম দুশ্চিন্তা কাজ করছিল যে কি বলি। সময়টা লক্ষ্য করতে এবার বড় একটা জিপ কাটলেন ভদ্রলোক। এই দেখেছেন তো, দার্জিলিং যাওয়া হবে এটা ভেবে এত উত্তেজিত যে সময়টাই তো লক্ষ্য করা হয়নি। যাই হোক, এই এবার শুধু ট্রেনটা আসার অপেক্ষা। ভাইয়া, কি যে আনন্দ হচ্ছে। ঘড়িতে তখন 5:30। দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছাড়লো আমাদের ট্রেন। প্রথমে নিউ জলপাইগুড়ি,
আর সেখান থেকে সেই স্বপ্নের নগরী। বর্তমানে বেশ দ্রুত গতিতেই এগিয়ে চলেছে ট্রেনটি, আর তার সঙ্গে চড়চড়িয়ে বাড়ছে লালমোহন বাবুর উত্তেজনার পারদ। দীর্ঘক্ষণ যাত্রায় ঘটে যাওয়া একটি ঘটনার কথা যেন না বললেই নয়। তার ট্রেন ছাড়বার পর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। বর্তমানে ট্রেনের এক প্রান্তে ফেলুদার পাশে বসে আমি আর আমাদের ঠিক সামনেই গুনগুন করে গান গেয়ে চলেছেন লালমোহনবাবু। গানের মাথা মুন্ডু না বুঝলেও আমাদের জটায়ু যে বেশ খুশি তা ভালো মতোই বুঝতে পারছি। তবে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিলাম সামনের প্রান্তে বসা মানুষটি আমাদের দিকে ক্রমাগত নজর রেখে চলেছে, যেন কিছু বলতে যাবে, অথচ ঠিক বুঝে উঠতে পারছেন না। সেদিকে তাকিয়ে এবার ফেলুদার উদ্দেশ্যে বলে উঠলাম, ফেলুদা, ও ফেলুদা, উল্টো দিকের ওই লোকটাকে দেখো, বেশ অনেকক্ষণ ধরে আমাদের দিকেই কেমন দেখছে না? তুমি কি চেনো নাকি তাকে? ভদ্রলোকের মুখ দেখে তো কুসমিনকারও চিনি বলে মনে পড়ে না। তবে হ্যাঁ, উনি যে ব্রাহ্মণ পরিবারের সন্তান আর সময় পেলে ঘোরাঘুরি করতে বেশ পছন্দই করেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফেলুদার এই কথায় বেশ অবাকই হলাম। কৌতূহল না চাপতে পেরে এবার বলেই বসলাম, মানে তুমি কি করে বুঝলে? ভ্রমণের ব্যাপারটা নয় নয় আমি বাদই দিচ্ছি, কিন্তু ওই ব্রাহ্মণ। ভদ্রলোকের ব্যাগের দিকে লক্ষ্য কর, রং নতুন থাকলেও দিকে দিকে বেশ কয়েক জায়গায় ছিঁড়ে গিয়েছে ব্যাগটি। অর্থাৎ মানুষটি যে ভ্রমণ পিপাসু আর বিভিন্ন স্থানে ব্যক্তিকে সঙ্গে নিয়ে যাওয়ার কারণেই যে ওটির এহেন অবস্থা, তা বুঝতে কি আর অধিক পরিশ্রমের প্রয়োজন? আর হ্যাঁ, এবার খানিক উপর প্রান্তে ভদ্রলোকের পকেটের দিকে দেখ একবার। ওনার পরিচয়পত্রটা বেশ খানিকটা বেরিয়ে পড়েছে, আর সেখানেই জলজল করছে তার নাম ভবেশ মুখোপাধ্যায়, অর্থাৎ তিনি ব্রাহ্মণ পরিবারেরই ছেলে। বুঝলি এবার? আমার দাদাটির এই বিশেষ গুণ সম্পর্কে না বললেই নয়। কোনো মানুষকে কেবলমাত্র একবার দেখেই তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে এমনভাবে বলে চলবে যেন এমন কোনো ব্যাপারই নয়। আমাদের মধ্যে এই সকল কথোপকথন মাঝে এবার হাসি মুখে এগিয়ে এলেন ওই ব্যক্তি। বেশ হাসি খুশি স্বভাবের, বয়স হবে ওই 30 কি 32, মাঝারি উচ্চতার, তবে দেহে এক বলিষ্ঠ ভাব উপস্থিত তার। নমস্কার, আমি কি এখানে একটু বসতে পারি? হ্যাঁ, অবশ্যই। যাত্রাপথ যদি কথা বলতে বলতে কেটে যায়, তার চেয়ে আর কি ভালো হয় বলুন? ফেলুদার বক্তব্য শেষ হওয়ার পূর্বেই বসতে বসতে এবার তিনি বলে উঠলেন, আমার নাম ভবেশ মুখোপাধ্যায়। বেশ খানিকক্ষণ ধরেই আপনাদের দিকে দেখে চলেছি। আসলে কেমন একটা চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। সে যাই হোক, আমার কিন্তু আবার বক বক করতে ভীষণ ভালো লাগে। জীবনে নেশা বলতে এই দুই, এক গল্প করা আর দুই হলো গিয়ে ভ্রমণ। ভদ্রলোকের কথা শেষ হতে ফেলুদার দিকে তাকিয়ে দেখি খানিকটা মুচকি হাসল সে। নমস্কার, আমি প্রদোষচন্দ্র মিত্র। আমার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র, আর ইনি হলেন বিখ্যাত লেখক লালমোহন গাঙ্গুলি। আরে দেখেছেন মশাই, তাই ভাবি এত চেনা চেনা লাগছে কেন? আপনারা তো বিখ্যাত মানুষ। এই তো কয়েক মাস আগেই সংবাদপত্রে আপনার ছবি দেখছিলাম। গুটগুটিয়ার একটা ঘটনা ছিল সম্ভবত। আর আপনি লালমোহন বাবু, মানে জটায়ু, তাই তো? আপনার লেখার আমি বড় ফ্যান মশাই। তাই এবার পুজোর সময় বই আসছে তো? এখানে বলে রাখা ভালো, অচেনা কারোর মুখ থেকে প্রশংসা শুনলে বেজায় খুশি হন লালমোহনবাবু। এক্ষেত্রেও তার অন্যথা হলো না। এক গাল ভর্তি হাসি নিয়ে তিনি বললেন, শুনে খুবই ভালো লাগলো। আর হ্যাঁ, এই কয়েকদিন বাদেই আমার একটা নতুন বই প্রকাশ পাবে, পড়তে বলবেন না যেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো আপনার বইয়ের জন্য অপেক্ষা করে থাকি। তা বলি, দার্জিলিং যাওয়া হচ্ছে নাকি? এবার কি খালি ভ্রমণ, নাকি পুনরায় কোনো এক তদন্তের স্বার্থে রওনা দিয়েছেন আপনারা? না না, তেমন কোনো ব্যাপার নেই। অনেক দিন যাবৎ তাও ঘুরতে যাওয়া হয়নি, তাই এবার পাহাড়টাকেই বেছে নিলাম বলতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে রহস্য যদি দরজায় করা নাড়ে, গোয়েন্দা হিসেবে আমি তো আর চুপ থাকতে পারি না।
তবে আপাতত ছুটির মেজাজেই চলেছি সকলে। শহরে যেভাবে মানুষ ক্রমশ দৌড়ে চলেছে, তার একটা বিরাম দরকার। মন যদি শান্ত না থাকলো, তবে এত পরিশ্রমের কোনো অর্থই নেই। তাই সময় পেলে ওই কাছে ফিরে ঘুরে আসাটা খুব জরুরি। কথাখানি মন্দ বলেননি। আবার আপনার যা পেশা, সেক্ষেত্রে মনের সাথে মাথার বিশ্রামটাও প্রয়োজন। এভাবেই আরও বেশ কিছুক্ষণ কথা চলল আমাদের মধ্যে। তবে খানিক মুহূর্ত পর হঠাৎই আমার কানে কানে ফেলুদা বলল, তপসে, ওইদিকে দেখ, হবেশবাবুর রিচটা মন ভরা লাগছে যেন। ওর কথা মতন ভদ্রলোকটির দিকে তাকিয়ে দেখলাম, ঠিক তাই। বিগত আধ ঘন্টার উপর সময় ধরে প্রাণোচ্ছলভাবেই কথা বলে চলেছেন সবার সঙ্গে। তবে হঠাৎ কি হলো, মনে মনে এসব কথাই আন্দোলন করে চলেছিলাম। এমন সময় ফেলুদা বলে উঠল, ভবেশবাবু, কিছুক্ষণ ধরে আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কিছু কি হয়েছে? যদি বিশেষ কোনো ঘটনা হয়ে থাকে তবে বলতে পারেন। খানিকক্ষণ সব চুপ, মনে মনে যেন কোনো একটি ঘটনা সাজিয়ে চলেছেন। মিনিট দুয়েক পর নীরবতা ভেঙেই বলে উঠলেন তিনি, মিস্টার মিত্র, আপনার পরিচয় পাওয়ার পর থেকে আমার মনে একটা কথা ক্রমশ আন্দোলিত হয়ে চলেছে। তার আগে নিজের সম্পর্কে একটা বিবরণ দিয়ে দেওয়া দরকার। খুব ছোটোবেলাতেই আমি মা আর বাবাকে হারাই। তারপর এক মাসির কাছেই বড় হয়ে ওঠা। কয়েক বছর আগে বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি পাই, ফলে একার সংসার বিশেষ কোনো অসুবিধা হয় না। বর্তমানে পার্ক স্ট্রিট থেকে মিনিট খানেকের দূরত্বে বাবার তৈরি বাড়িতেই থাকি। আচ্ছা, আমার অপর একটা নেশাও রয়েছে, আর তা হলো প্রাচীন ইতিহাস এবং মূর্তির বিষয়ে গবেষণা করা। ওটা একরকম শখেই করি, বুঝলেন। শহরে যে কয়েকটা প্রদর্শনী হয়, প্রত্যেকটাতেই উপস্থিত থাকি। তাছাড়াও লাইব্রেরি থেকে বই আনা কিংবা অন্যান্য একাধিক কার্যকলাপ। তাহলে বুঝতেই পারছেন যে সকল বিষয়ে আমার ঠিক কতখানি আগ্রহ। একই সঙ্গে পছন্দ হলে এ সকল মূর্তি কিংবা রত্ন কিনতেও পিছপা হই না। এইবার আসি আসল ঘটনায়। কয়েক মাস আগের কথা, মিস্টার মিত্র। দিনটা ছিল বৃহস্পতিবার। প্রতিদিনের মতোই অফিসের কাজে বেরোই। তবে এরপর রাতে বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় আমার। যে এলাকায় আমি থাকি সেখানে চুরি কিংবা ডাকাতি হয় না বললেই চলে। ফলে দরজা দিয়ে প্রবেশ করে বড় হলঘরটার বাম প্রান্তে বড় একটা তাকের মধ্যেই যত্ন করে রাখতাম মূর্তিগুলো। তবে সেই দিন তাকটির দিকে চোখ যেতেই দেখি একটা মূর্তি কম। বাকি চারটি যথাযথ স্থানে থাকলেও পঞ্চম মূর্তিতেই গায়েব। এখানে প্রশ্ন হলো, যদি কেউ মূর্তিগুলো চুরি করতেই আসে, তবে বাকিগুলো নিয়ে গেল না কেন? পরবর্তীতে পুলিশেও জানালেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। বুঝলাম। বিগত বেশ কিছু সময় ধরে এই সকল ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। সংবাদপত্রেও এমন খবর প্রায়শই চোখে পড়ে। আচ্ছা, বর্তমানে আপনার ওই মূর্তিটির বাজার দর কত হতে পারে? তাও কম করে লাখ টাকার কাছাকাছি তো হবেই। চাকরি করে যে টাকা পাই তা জমিয়েই মূর্তিটা কিনেছিলাম। খুব পছন্দের ছিল সেটি, কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল। আচ্ছা, ভালো কথা, আপনি এটা নিয়ে আবার যেন মাথা ঘামাবেন না। পুলিশে জানিয়েছি, দেখা যাক ওটা কি করে। আর তাছাড়া আর কিছু সময়ের মধ্যেই দার্জিলিংয়ে পৌঁছে যাবেন। তাই এখন তদন্তকে দূরে সরিয়ে প্রাকৃতিক সৌন্দর্যই বড় উপভোগ করা যাক। কি বলেন মিস্টার মিত্র? হ্যাঁ, সে তো বটেই। আপনিও সাবধানে থাকবেন, আর এ সকল জিনিস যতটা সম্ভব আলমারির ভেতরে রাখলেই ভালো। খানিকটা হেসে কথাগুলি বললেও আমার দাদাটির মাথায় যে মূর্তি চুরির বিষয়টি ঘুরে চলেছে তা আন্দাজ করা যায়। যাই হোক, এইভাবেই প্রথমে নিউ জলপাইগুড়ি এবং সেখান থেকে ট্রেনে করে শেষ পর্যন্ত যখন দার্জিলিংয়ে গিয়ে পৌঁছালাম, ঘড়িতে দেখি সন্ধ্যে 7টা বাজছে। স্টেশন থেকে একটি গাড়ি নিয়ে হোটেলে রওনা দিলাম।
এখানে বলে রাখার প্রয়োজন, ভবেশবাবু আমাদের সঙ্গে দার্জিলিং পর্যন্ত এলেও গাড়িতে আর ওঠেননি। রেল স্টেশনে পৌঁছে আমার স্টেশন লাগোয়া এলাকায় একটি কাজ রয়েছে, সেই কাজ সেরে পরবর্তীতে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব, বিদায়, এই বলে চলে যান ভদ্রলোক। দীর্ঘ একদিন ধরে ট্রেন যাত্রার ফলে আমরা তিনজনেই ভীষণ ক্লান্ত ছিলাম, ফলে আজ রাত্রে আর কোথাও গেলাম না। ঠিক হলো কাল সকালে উঠে পাহাড় ভ্রমণের বিষয় স্থির করা হবে। সোমবার সকাল, ঘুম থেকে উঠতে বেশ দেরি হলো আজ। চোখ খুলতেই দেখি ঘরের বাম প্রান্তে একটি কোণে আপন মনে যোগ ব্যায়াম করে চলেছে ফেলুদা। এই অভ্যাসটি অবশ্য আজকের নয়, ও প্রায়শই বলে, প্রতিদিন নিয়মিত যোগ ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে, তাই আর দেরি না করে শরীর চর্চাটা এবার শুরু কর তপসে। যদিও ঘুরতে এসে এসব আমার একদমই পছন্দ নয়, অগত্যা বিছানা ছেড়ে উঠে বারান্দার দিকেই পা বাড়ালাম। সত্যি অতীতে দুইবার দার্জিলিং এলেও এই স্থানটির সৌন্দর্য আর অপরূপ প্রাকৃতিক দৃশ্য কখনোই ভোলার নয়। যতবারই দেখো মনে হবে এই যেন ঠিক এক স্বর্গভূমিতে উপস্থিত হয়েছি আমরা। মনে মনে এই সকল কথা ভেবে চলেছিলাম, আচমকাই পিছন থেকে একটা ডাকে সম্বিত ফিরল। কি তপেশ ভায়া, এই একা একা দাঁড়িয়ে আছো যে? একবার ডাকতে হয় তো নাকি? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয় লালমোহনবাবু। ফেলুদা যোগব্যায়াম করছে, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তার সাথে কথা বলে বিশেষ কোনো লাভ হবে না, তাই ভাবলাম বাইরে বেরিয়ে চারপাশের দৃশ্যটাই বরং দেখা যাক। এ তুমি মন্দ করনি। আগের বারের কথা মনে আছে নিশ্চয়ই? ওই যে পুলক ঘোষালের সিনেমার শুটিং, কি হে? আরে একদিকে অভিনয় আর একদিকে তোমার দাদার রহস্য উন্মোচন, ভাবলেই এই গায়ে কাঁটা দেয় ভায়া। সেবারের ঘটনা কি আর ভুলে গেলে চলে বলুন? কিভাবে একের পর এক চমক, জানি না বর্তমানেও। এবার আমাকে এক প্রকার থামিয়ে তিনি বলে উঠলেন, সে তুমি যাই বলো বাপু, সামথিং ইজ ভেরি সাসপিসিয়াস। এর মধ্যে আপনি আবার নতুন কি ঘটনা পেলেন মশাই? কেন, ওই ট্রেনে ওই লোকটার কথা মনে নেই? যা লাখ টাকার মূর্তি হারাবে সে এমনভাবে ঘুরে বেড়াতে পারবে বলো তো? তার উপর আবার হেলুবাবুকে বলল যে তার নাকি মাথা ঘামিয়ে লাভ নেই। আমি তো কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তারপর এই যেমন ধরো স্টেশনে নামতেই কোথায় গায়েব হয়ে গেল। আমার মন বলছে এবারেও না তদন্তে জড়িয়ে পড়তে হয়। দেখো তুমি। রহস্য কার না ভালো লাগে বলুন? যদি তদন্ত এসে হাজির হয় তবে মন্দ কি? যাই হোক, এতক্ষণে নিশ্চয়ই ফেলুদার যোগব্যায়াম শেষ হয়ে গিয়েছে। চলুন চলুন, সকালে ওই জল খাবারটা বরং সেরে নেওয়া যায়। সকাল 10:30। প্রথমে ম্যাল এবং খানিকক্ষণ সেখানে ঘোরাঘুরি করে বর্তমানে একটি ক্যাফের ভিতর বসে রয়েছি আমরা। বছরের এই সময়টা দার্জিলিংয়ে বেশ ভালো রকমই ঠান্ডা পড়ে, তবে লালমোহন বাবু যেভাবে জবুথবু হয়ে পড়েছেন তার সেই অবস্থা দেখে বেশ মায়াই হলো। দুখানা জামা, তার উপর শীত বস্ত্র, মাথায় আবার হনুমান টুপি। ভদ্রলোককে দেখতে বেশ খাসাই লাগছে, তা না বলে উপায় নেই। এই শীত পড়েছে বোঝা। আরে আরও বেশ কয়েকটা পোশাক নিয়ে আসলে এই করতাম। আচ্ছা ফেলুবাবু, আপনার কি শীত লাগে না? গ্রীষ্মকালে গরম, বর্ষাকালে বৃষ্টি, আর শীতকালে ঠান্ডা, এসবই প্রকৃতির নিয়ম। এত শীত শীত করলে চারধারের এই মায়াবী পরিবেশ উপভোগ করবেন কেমনে? এরপরেও অবশ্য বেশ কয়েকবার উফ ও কি ঠান্ডা, আহা পারি না আর পারি না, এইসব বিড়বিড় করে গিয়েছেন তিনি। যদিও আসল ঘটনাটি ঘটল কিছু সময় পর। জলখাবারটা সবে শেষ করেছি, এমন সময় পাশের টেবিল থেকে আমাদের দিকে এগিয়ে এলে অচেনা এক ব্যক্তি। বয়স আন্দাজ ওই 60-এর কাছে হলেও বেশ বলবান চেহারা, চোখে চশমা, মাথায় টুপি আর হাতে একটা লাঠি নিয়ে হাজির হলেন তিনি। নমস্কার, আমি সুবীরের সান্যাল।
এখান থেকে মিনিট খানেকের দূরত্বে আমার বাড়ি। আসলে অনেকক্ষণ ধরেই আপনাদের কথাবার্তা কানে আসছিল। তা কলকাতা থেকে আসা হয়েছে নাকি? তার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে ফেলুদা বলল। হ্যাঁ, এই কয়েকদিনের জন্য ঘুরতে আসে আর কি। এই বলে আমাদের সকলের পরিচয় দিল সে। তবে এক্ষেত্রে আশ্চর্যের ব্যাপার হলো এই যে অজানা ওই ব্যক্তি আমাদের মধ্যে কাউকে চিনতেই পারলেন না। গত কয়েক বছরে চারিদিকে ফেলুদার নাম যেভাবে ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে ওকে না চেনাটা এক প্রকার অস্বাভাবিকই ঠেকল। মুহূর্তের মধ্যেই আমাদের পাশের আসন গ্রহণ করে তিনি বলে উঠলেন। কয়েক মাস আগেই বয়স 60 পেরিয়েছে। হাঁটতে খানিকটা অসুবিধা হয়, সঙ্গে আবার মধুমেহ রোগের প্রভাব। বাইরের খাবার তো এক প্রকার বারণ। তবে কি জানেন মশাই, এই জায়গাটাতে এত সব দুর্দান্ত পদের খাবার পাওয়া যায় যে লোভ সামলাতে পারি না। তাই সপ্তাহে অন্তত একদিন আসা চাই। তা বলি কি, সামনেই তো আমার বাড়ি, একবার যাবেন নাকি? আমার সংগ্রহে কিন্তু বেশ কয়েকটা পুঁথি এবং প্রাচীন মূর্তির সম্ভার রয়েছে, ফলে খুব একটা আশাহত যে হবেন না এটুকু বলতে পারি। সুবীরের সান্যালের কথায় সম্মতি জানিয়ে এবার বাইরের পথে রওনা দিলাম আমরা। মিনিট 20 হাঁটা পথ। যদিও আরও তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যেত, তবে বয়স্ক ব্যক্তিটির পায়ের সমস্যার কারণে খানিকটা দেরি হলো আমাদের। দার্জিলিংয়ের জনবহুল পথ থেকে কিছুটা দূরে বেশ শান্তশিষ্ট এলাকাই বলা চলে এটাকে। কোলাহলের পরিবর্তে চারিদিকে ওক, পাইন এবং অন্যান্য গাছের সমাহার। আর সুমধুর বাতাস মাঝে জায়গাখানি বেশ পছন্দই হলো আমার। লালমোহনবাবুর মুখের অভিব্যক্তিতেও সেই একই ভাব লক্ষ্য করলাম। তিনি তো একবার বলেই উঠলেন, কি সুন্দর দৃশ্য, জন্ম জন্মান্তরও ভুলিব না তপেশ ভাইয়া। দোতলা বাড়ি। ভদ্রলোকের পসার যে মন্দ নয় তা বাড়িটি দেখলেই স্পষ্ট জানা যায়। যদিও ভিতরে প্রবেশ করে বাড়ির সাজসজ্জার দিকেই প্রথম নজর যায় আমার। দেওয়ালে টাঙানো একাধিক চিত্র, মূর্তির সম্ভার দেখে বোঝা যায় বাড়ির মালিক বেশ শৌখিন মানুষ। বড় একটা হল ঘরে বসে এবার জোরে একটা হাঁক দিলেন সুবীরেশ বাবু। পুটিরাম, এই পুটিরাম, 4 কাপ চা নিয়ে আয় তাড়াতাড়ি। ব্যস্ত হবেন না, এতখানি চলে এলেন, খানিকটা বিশ্রাম দরকার আপনার। দেখুন মিস্টার মিত্র, দিনের বেশিরভাগ সময়টা তো বিশ্রাম করেই কাটে। বিশেষ কোনো কাজ নেই, সামান্য একটু লেখালেখি করি, সেটা এক প্রকার নেশা বলতে পারেন। আর এই সকল প্রাচীন জিনিসপত্রে একটু আগ্রহ রয়েছে। পুটিরাম, মানে আমার একজন চাকর রয়েছে, সারাদিন এখানেই থাকে। রান্না থেকে শুরু করে ঘরদোরের কাজ আর আমার দেখাশুনো সবই ওর দায়িত্ব। বিয়ের কয়েক বছর পরেই আমার স্ত্রী মারা যান। এরপর কল্যাণ, ও হ্যাঁ, মানে কল্যাণ আমার একমাত্র ছেলে। স্ত্রী মারা যাওয়ার পর ওই ছিল আমার একমাত্র সম্বল। তবে কয়েক বছর আগে একটা গাড়ি দুর্ঘটনায় সেও মারা গেল। কথাগুলি বলতে বলতে গলা ভারী হয়ে আসে তার। খানিক্ষণ সব চুপ। এক নিস্তব্ধতা গ্রাস করেছে গোটা পরিবেশকে। এবার চা নিয়ে ঘরে প্রবেশ করলো পুটিরাম। ফের যেন একবার নিজেকে সামলে নিলেন সুবীরেশ বাবু। যাকে, এসব কথা ছাড়ুন। তা চায় চিনি চলে তো মশাই? মানে আমার মতো কোনো অসুখ নেই তো? একদমই নয়, আমাদের সব চলে মজা। চা শেষ করে এবার একটা 4 মিনার ধরালো ফেলুদা। ভদ্রলোকের দিকে একটা তীর্য পর্যবেক্ষণ সেরে সে বলল, আপনাদের বাড়িটা একবার ঘুরে থাকলে মন্দ হয় না। বিশেষ করে ওই প্রাচীন মূর্তি আর অন্যান্য জিনিসগুলি দেখা গেলে বেশ ভালোই হয়। হ্যাঁ অবশ্যই, সেই কারণেই তো আপনাদের আশা মিস্টার মিত্র। চলুন। সিঁড়ি বেয়ে বর্তমানে দোতলার একটি ঘরে উপস্থিত হয়েছি আমরা। সত্যি বলতে গেলে এখানে যে সকল অমূল্য জিনিস রয়েছে তার তুলনায় নিচের ঘরটিতে এমন কিছুই নেই। লালমোহনবাবুকে দেখলাম এক প্রকার মন্ত্রমুগ্ধ হয়ে চারিধারটা দেখে চলেছেন। মন্ত্রমুগ্ধ হওয়ারই কথা বটে। এবার ঘরের একদম শেষ প্রান্তে উপস্থিত হয়ে ফেলুদা প্রশ্ন করল, সুবীরেশবাবু, বাকিগুলোর তুলনায় এই মূর্তিটা বেশ আলাদা। এর কি কোনো বিশেষত্ব আছে?
হ্যাঁ, এটা একটা রাধাকৃষ্ণের মূর্তি। অষ্টধাতু দিয়ে তৈরি প্রাচীন এই মূর্তিটা দেখতেই আমার ভীষণ ভালো লেগে যায়। ব্যাস আর কি, সকল সঞ্চয় দিয়ে কিনে ফেলি এটা। কিছু মনে না করলে মূর্তিটি কত দাম দিয়ে কিনেছিলেন সেটা কি জানতে পারি? ফেলুদার এই কথা শুনে বেশ খানিকটা থতমত খেয়ে গেলেন ভদ্রলোক। কী কারণে তার এই আচরণ তা অবশ্য বুঝলাম না। মিনিট খানিক চুপ থেকে এবার তিনি বললেন, তা ওই 50,000 মতো পড়েছিল। তবে এখনের দাম নিশ্চয়ই আরো বেশি, বই কম হবে না। এইভাবে আরও বেশ খানিকক্ষণ ঘুরে অবশেষে বাইরে বের হলাম আমরা। যদিও বেরোনোর সময় বাড়ির বাইরের পথে থাকা জঞ্জালের দিকে বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণ করতে থাকে ফেলুদা। তবে কী কারণে এ হেন তীক্ষ্ণ নজর তা অবশ্য খোলসা করে কিছুই বলে না। সন্ধ্যের সময় হোটেলের ঘরেই বসে রয়েছি আমি, ফেলুদা আর লালমোহনবাবু। সুবীরের সান্যালের বাড়ি হতে ফেরার পর থেকেই কেমন যেন একটা থম মেরে রয়েছে আমার দাদাটি। অপরদিকে বাইরের আবহাওয়া এখন বেশ মনোরম করে এসেছে। সকালে রোদ থাকলেও ইতিমধ্যে আকাশের মেঘের ঘনঘটা, সঙ্গে জোর গতিতে হাওয়া দিয়ে চলেছে। বুঝলাম যে কোনো মুহূর্তে বৃষ্টি নামলো বলে। এর মাঝে আবার লালমোহনবাবু বলে বসলেন, তপেশ ভাইয়া, মেঘের গর্জন শুনছ? ভালো রকমেরই বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। এ পাহাড়ের বৃষ্টিটা কিন্তু সেরা লাগে, কি বলো? কথাটা আপনি ভুল কিছু বলেননি। তবে সকালের দিকে রোদখানাই ঠিক আছে, না হলে ঘুরতে অসুবিধা হবে যে। সে তুমি যাই বলো বাপ, তখনকার ওই ব্যক্তিটি কিন্তু খুব রহস্যময়। এতক্ষণ ধরে একটা বই পড়ে চলেছিল ফেলুদা। এবার সেখান থেকে নজর সরিয়ে কিছু একটা বলতে যাবে ঠিক এমন সময় ঘরের কলিং বেলটা একবার বেজে উঠল। এত রাতের দিকে আমাদের রুমে আবার কে এসে হাজির হলেন? যদিও খানিকক্ষণের মধ্যেই সব স্পষ্ট হলো। দরজা খুলতেই দেখি এ তো ভবেশ মুখোপাধ্যায়। ট্রেনের ওই ব্যক্তিকে ঘরে প্রবেশ করতে দেখে এবার ফেলুদা বলে উঠল, আরে ভবেশবাবু যে, আসুন আসুন। এত রাত্রে উপস্থিত হয়েছেন, বলি বিশেষ কোনো দরকার নাকি? এখানে বলে রাখা দরকার, গতকাল স্টেশন থেকে বের হওয়ার পথে ভবেশ মুখোপাধ্যায়কে আমাদের হোটেলের ঠিকানা দিয়ে এসেছিল ফেলুদা। না না মিস্টার মিত্র, বিশেষ কোনো ব্যাপার নয়। ওই বিকালের দিক করে ঘুরতে বেরোই, পরবর্তীতে ভাবি আপনাদের সাক্ষাৎ পেলে মন্দ হয় না। তবে বর্তমানে আবহাওয়া যেভাবে খারাপ হয়ে আসছে তাতে চিন্তা তো একটা লেগেই রয়েছে। আরে ওসব ভেবে লাভ নেই মশাই। বৃষ্টি আসলে খানিকক্ষণ নয় আমাদের এখানে থেকে যাবেন। এরকম একটা রাতে আড্ডা দিতে কার না ভালো লাগে বলুন তো? মুচকি হাসলেন ভদ্রলোক। পরবর্তীতে তার দিকে চাউমিনের অফার করতে তা নাকচ করে দিলেন ভবেশবাবু। খানিকক্ষণ চুপ থেকে এবার এক প্রকার উত্তেজিত গলাতেই বলে উঠলেন তিনি, অতীতে বেশ কয়েকবার এখানে আসি। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য কি আর সহজে বলা যায়? যাই হোক, যেটা বলতে এসেছি, আপনাদের হোটেল থেকে খানিকটা দূরত্বে মোটামুটি নির্জন একটা জায়গায় বসবাস করেন পৃথ্বীরাজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। বয়স্ক মানুষ, কাজ তেমন কিছু করেন না, তবে পেশা বলতে গেলে ওই ভাগ্য নির্ধারণ, জ্যোতিষ গণনা ইত্যাদি। বললে বিশ্বাস করবেন না মশাই, কিন্তু মানুষের ভবিষ্যৎ সম্পর্কে এক নাগাড়ে বলে যেতেন পারে তিনি। আমারও যে খুব একটা বিশ্বাস ছিল তা নয়, তবে গতবার কৌতূহলের বশেই সেখানে গিয়ে উপস্থিত হই। ব্যাস, তারপর থেকে ওনার এক প্রকার ভক্ত হয়ে গেছি বলতে পারেন। তা বলি কি, আপনারাও একবার ডু মেরে আসবেন নাকি? সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে এবার ফেলুদা বলল, দেখুন, এই সকল বিষয়ে কোনো কাজই আমার বিশ্বাস নেই। তবে আপনি যখন এতবার করে বলছেন, তখন একবার যাওয়া যেতেই পারে। কি বলেন লালমোহনবাবু? অতঃপর ঠিক হলো আগামীকাল ঠিক সকাল 9টায়
অজানা এক জায়গার উদ্দেশ্যে রওনা দেব আমরা। তবে এর মাঝেই যে এক ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করে থাকবে তা ঘুণাক্ষরেও টের পাইনি। মঙ্গলবার সকাল ঘুম থেকে উঠতেই দেখি আমার ঠিক পাশটাতে বসে কিছু একটা চিবিয়ে চলেছেন লালমোহনবাবু। এই আগেকার দিনের লোকেরা বলতো সকালে উঠে বাদাম খেতে হয়, তাহলে নাকি মাথার বুদ্ধিটা খোলে। তোমার দাদার সঙ্গে থাকলে তো একের পর এক তদন্ততে এসে হাজির হবেই, তাই এই অগ্রিম প্রস্তুতি বলতে পারো আর। অপরদিকে যোগব্যায়াম সেরে ইতিমধ্যে স্নানের উদ্দেশ্যে পা বাড়িয়েছে ফেলুদা। তবে ঠিক এমন সময় টেলিফোনটা বেজে উঠতেই সেদিকে অগ্রসর হলো সে। কয়েক মিনিট ধরে, হ্যালো, কখন হলো এই ঘটনা? আচ্ছা, আমরা আসছি, আপনি চিন্তা করবেন না, রাখলাম। টুকরো টুকরো কথা বলার পর ফোনখানি কেটে দিল। তার মুখের দিকে চেয়ে দেখলাম ভারী চিন্তায় পড়ে গিয়েছে বেচারা। দু একবার মাথা ঝাঁকালো সে। এরপর খানিকক্ষণ সব চুপ। কিছুটা কৌতূহলী গলায় আমি বলে উঠলাম, এই ফেলুদা, কে ফোন করেছিল? আর এমন কি কথা হলো যে? সুবীর সান্যাল ফোন করেছিলেন, তার বাড়ি থেকে ওই মূর্তিটা নাকি চুরি হয়েছে। কুটিরামও গায়েব। দ্রুত একবার আসতে বললেন উনি। তাড়াতাড়ি তৈরি হয় না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আর হ্যাঁ, লালমোহনবাবু, ভবেশ মুখোপাধ্যায়ের সাথে আমরা যে আর যেতে পারবো না তা ওনাকে একবার জানিয়ে দেবে, কেমন? ঘড়ির কাঁটা এখন 9:30। ইতিমধ্যে সুবীরেশবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছি আমরা। বর্তমানে দোতলার ঘরটিতে থম মেরে বসে ভদ্রলোক। শখের মূর্তি চুরি হয়ে যাওয়ায় উনি যে বেশ বিধ্বস্ত তা তার মুখ চোখ দেখেই স্পষ্ট। সান্ত্বনার সুরে এবার ফেলুদা বলে উঠল, শান্ত হন। কি করে হলো এসব? আপনার অলক্ষ্যে কেউ বা কারা কিভাবে বা প্রবেশ করলো এখানে? সবটা খুলে বলুন। জানি না মিস্টার মিত্র, কিচ্ছু জানি না। তবে এ মামলায় পুলিশে খবর দিতে চাই না আমি। ওদের ওপর আমার কোনো বিশ্বাস নেই। এখানে তো কারোর সাথেই সেরমভাবে আলাপ নেই, তাই ভাবলাম একবার আপনাদেরকেই ডেকে পাঠাই। চিন্তা করবেন না। আর হ্যাঁ, একটা কথা, আপনি হয়তো জানেন না, কিন্তু আমি পেশায় একজন গোয়েন্দা। অতীতে এরকম একাধিক রহস্যের কিনারা করেছি। পরে মূর্তি চুরির ঘটনাটিতে আপনাকে যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা করব। এবার বলুন, কখন ঘটলো এই ঘটনা? বাহ, এ তো খুব ভালো খবর। সত্যি বলতে গেলে আমি এরকম একজন মানুষেরই খোঁজ করছিলাম। এত দামি আর সর্বোপরি আমার পছন্দের মূর্তি ছিল এটি। অষ্টধাতু দিয়ে তৈরি রাধা কৃষ্ণ। এত যত্ন করে রেখেছিলাম। তা বলি শুনুন, গত রাতে একটু বেশি দেরি করেই ঘুম আসে। পাশের ঘরটাতে শুয়েছিল পুঁটিরাম। কি কারণে জানি না, তবে রাতে ঘুমটা বেশ ভালোই হয়। একই সঙ্গে সকালে উঠতে খানিকটা দেরি হয়েছিল। আর তারপরেই দেখি এই দৃশ্য। জানেন মিস্টার মিত্র, প্রতিদিন অন্তত একবার নিয়ম করে এখানে আসতাম। মূর্তি আর ছবিগুলো পরিষ্কার আমি নিজের হাতেই করতাম। তবে আজ উপস্থিত হতেই দেখি ভয়ঙ্কর এক কাণ্ড। প্রথমে কিচ্ছু বুঝে উঠতে পারিনি। পরবর্তীতে পুঁটিরামকে ডাকতে গিয়ে কোনো সাড়া পাই না। তারপর গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু তার কোথাও দেখা নেই। অর্থাৎ আপনার সন্দেহ কুটিরামই মূর্তিটা নিয়ে পালিয়েছে, তাই তো? দেখুন, সত্যি কথা বলতে কি, এই কথাটা বিশ্বাস করা বড়ই মুশকিল। বেশ কয়েক বছর ধরে আমার সেবা করে চলেছে সে। এতদিন ধরে তো কিছু করেনি, তবে এখন কেন? না না না, আমি কিচ্ছু বুঝতে পারছি না মিস্টার মিত্র। তবে আমার একটা অনুরোধ, পুলিশকে না জানিয়ে আপনি বরং ঘটনাটা তদন্ত করুন। এর পেছনে যেই থাক না কেন, তার যেন উপযুক্ত শাস্তি হয় মশাই। আচ্ছা, শেষ প্রশ্ন, বিগত কয়েকদিনে আপনার বাড়ি থেকে কেউ এসেছিল? মানে কারোর ওপর সন্দেহ যদি থাকে? এবার একবার মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করলেন তিনি। ইতিমধ্যেই বাইরের পথ ধরেছি আমরা। দার্জিলিংয়ে এসেও কি তবে শেষ পর্যন্ত? বুকটা একবার ঢিপ করে উঠল আমার। যদিও রাস্তায় বিশেষ কোনো কথা বলল না ফেলুদা, বড় বড় কপালে চিন্তার বলিরেখাগুলি ক্রমশ প্রকট হয়ে উঠল। বুঝলাম গত দুইবারের মতন এবারও রহস্যের গন্ধ পেতে শুরু করেছে সে।
পরবর্তীতে আমি আর লালমোহনবাবু বাড়ি ফিরলেও বিকেল পর্যন্ত সময়টা বাইরেই থাকলো ফেলুদা। ইতিমধ্যেই ঘড়ির কাঁটা 6টার ঘর ছুঁয়েছে। এমন সময় অবশেষে রুমে এসে উপস্থিত হলো সে। খানিক উৎকণ্ঠা সুরে এবার বলে উঠলাম, কি গো ফেলুদা, এতক্ষণ কোথায় ছিলে? কিছু বলে যাওনি, চিন্তা হচ্ছিল তো। তেমন কিছু নয়, তাছাড়া রহস্য যদি দরজার বাইরে এসে হাজির হয় কিছুটা সময় তো ব্যয় করতেই হবে, বুঝলি? যাই হোক, এখনো সব বাদ দে। ভবেশ মুখোপাধ্যায়ের সাথে কথা হলো, আর আধ ঘন্টার মধ্যে এসে উপস্থিত হবেন ভদ্রলোক। আমাদের গন্তব্যস্থল হলো পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের বাড়ি। চার চাকা বাহনে চেপে ইতিমধ্যেই রওনা দিয়েছি আমরা, সঙ্গে ভবেশ মুখোপাধ্যায়। শহরে ব্যস্ত মুখর পথ হতে বেশ খানিকটা দূরে এই স্থান। সন্ধ্যার দিক, একই অন্ধকার গ্রাস করছে গোটা এলাকাকে, আর তার উপর চারিধারে জঙ্গলের মাঝখান বরাবর অগ্রসর হয়ে চলেছি। ফলে না জানি কেন একটা ভয় যেন ক্রমাগত আমার মনে বিস্তার করে চলেছে। যদিও ফেলুদার দিকে তাকিয়ে দেখলাম ওর চোয়ালটা এখন বেশ শক্ত। মাঝখানে খালি লালমোহনবাবু একবার বলে উঠেছিলেন, তপেশ ভাইয়া, এই জায়গাটা তো সুবিধার লাগছে না। ওখানে আবার নতুন কোনো ঘটনা অপেক্ষা করছে না তো? হে, যদিও তার এই প্রশ্নের জবাবে এক প্রকার চুপ করেই থাকি, ভবেশবাবুর কথা মতো আধ ঘন্টার মধ্যে যথাযথ স্থানে উপস্থিত হলাম আমরা। 7:20 বর্তমানে ছোট একটা ঘরের মধ্যে বসে রয়েছি আমরা। সামনের আসনে ধ্যানে মগ্ন পৃথ্বীরাজবাবু। মাথা ভর্তি জটা, পরনে গেরুয়া পোশাক, হাতের প্রতিটি আঙুলে আংটির সমাহার। প্রথম দেখাতেই কেমন যেন একটা ভয় লেগে উঠবে। উল্টো দিকে আমার গা বরাবর বেশ কিছুটা জড়সড় হয়েই বসে রয়েছেন লালমোহনবাবু। কিছু একটা বলতে যাবেন, ঠিক সেই মুহূর্তেই এবার চোখ খুললেন সামনের ভদ্রলোক। একটা কর্কশ ভারী গলায় তিনি বলে উঠলেন, ভবেশ যে, কতদিন পর তোমার দেখা পেলাম। তা সব ভালো তো? আর এনাদের কি তুমিই সঙ্গে করে নিয়ে এসেছো? হ্যাঁ বাবা, মাঝখানে আসা হয়নি। আজ এনাদের জন্যেই আরো বিশেষ করে আপনার স্বর্ণাপন্ন হওয়া। দুদিন আগেই এই তিনজনের সঙ্গে সাক্ষাৎ হয় আমার। আলাপ করিয়ে দিই, ইনি হলেন বিখ্যাত গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র, ওনার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র, এবং পাশের মানুষটি হলেন বিখ্যাত লেখক লালমোহন গাঙ্গুলি। আমার অনুরোধেই আপনার কাছে এসেছেন। খানিকক্ষণ সব চুপ। ঘরের সমস্ত আলো নিভিয়ে এবার একটা মোমবাতি জ্বালিয়ে বসলেন পৃথ্বীরাজবাবু। বাইরে ইতিমধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। অন্ধকার ঘরের ভরসা বলতে জ্বলন্ত আগুনের শিখা। বুকের ঢিপ ঢিপটা যেন আবার শুরু হয়েছে আবার। স্বল্প আলোয় পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের চেহারা যেন আরও ভয়াবহ হয়ে উঠল। গম্ভীর গলায় তিনি বললেন, মানুষের হাত আর তার কপাল দেখে ভাগ্য নির্ধারণ করে থাকি আমি। ভবিষ্যৎ প্রসঙ্গে যতটা জানতে পারি সে সম্পর্কে অবগত করি। তবে হ্যাঁ, আমি ভগবান নই। মানুষ হিসেবে যেটুকু জ্ঞান অর্জন করেছি সেটুকুই বিতরণ করি বলতে পারো। আপনাদের মধ্যে যিনি হাত দেখাতে চান আমার সামনে আসনে এসে বসুন। লালমোহনবাবু, সুযোগের সদ্ব্যবহারটা বরং আপনি করে ফেলুন দেখি। না, ইয়ে মানে আমি শেষ পর্যন্ত আমি কেন ফেলু বাবু? চিন্তা করবেন না, আমরা সকলে আছি তো নাকি? এইভাবে আরও দুই একটা কথার পর বেশ কিছুটা সাহস নিয়ে এবার সামনের দিকে এগিয়ে গেলেন লালমোহনবাবু। মোমবাতির আলোতে হাতখানি বাড়িয়ে দিলেন তিনি। খানিকক্ষণ পরীক্ষা নিরীক্ষা। এর মাঝেই দূরে কোথাও যেন একটা বিকট শব্দ করে বাজ পড়ে উঠল। বর্তমানে নিস্তব্ধতা গ্রাস করেছে সম্পূর্ণ ঘরটাকে। চোখ বুঝলেন পৃথ্বীরাজবাবু, যেন গভীর ধ্যানে মগ্ন হয়েছেন তিনি। 5 মিনিট ধরে এরকম চলার পর অবশেষে মুখ খুলে বললেন, আপনার নাম লালমোহন গাঙ্গুলি। লেখালেখিতে বিশেষ আগ্রহ রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে একটি বই প্রকাশ পেতে চলেছে আপনার। চিন্তা নেই, বেশ উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তবে হ্যাঁ, আপনি তো বেশ ভীত স্বভাবের মানুষ বলেই মনে হয়। মানে তাহলে চিন্তার কিছু নেই বলছেন, তাই তো? একদম কিচ্ছু নেই তা বলা যায় না। বিশেষত ভাগ্য নির্ধারণ করে যা বুঝছি
আগামী কয়েকদিনে একটা ভাড়া অপেক্ষা করে রয়েছে আপনি। কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আন্দাজ করা যায়। সাবধান থাকবেন, না হলে কিন্তু। সামনের মানুষটির এই কথায় মুহূর্তের মধ্যে পায়ের তলার মাটি যেন সরে গেল লালমোহনবাবু। কিছুই যেন বলে উঠতে পারছেন না তিনি। তার চোখ মুখের দিকে চেয়ে এবার ফেলুদা বলল, ভাড়া বলতে কিরকম বলতে চাইছেন আপনি? দুর্ঘটনা কি? তবে ওই যে বললাম, আমি ভগবান নই, পরে সব কিছু মিলিয়ে দেওয়া সম্ভব নয়। আমার বোন বলছে এক্ষেত্রে প্রাণহানির কোনো সম্ভাবনা নেই, তবে দুর্ঘটনার কারণে গুরুতর আঘাত লাগলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তাই বলি, এখন থেকেই সাবধান হন। বেশ উত্তেজনার সাথে রওনা দিলেও ভাগ্য নির্ধারণের ফল যে এরকম হতে চলেছে তা অবশ্য আশা করিনি আমরা কেউই। এরপর সম্পূর্ণ রাস্তা জুড়েই একরকম বিড়বিড় করে চললেন আমাদের প্রিয় জটায়ু। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তার যে এই অবস্থা হবে তা দেখে ভারী খারাপ লাগছিল, যদিও পরবর্তীতে তাকে সান্ত্বনা দিয়ে কোনো মতে চুপ করায় ফেলুদা। বুধবার সকাল ব্রেকফাস্ট শেষে ফেলুদা বলল, শোন, তুই আর লালমোহনবাবু মিলে বরং সামনের দিকটা ঘুরে আয়, সাবধানে যাবি। কিন্তু তুমি তুমি যাবে না আমাদের সাথে? না রে, এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়েছে। রাধাকৃষ্ণের মূর্তি চুরির বিষয়টা নিয়ে এবার খানিকটা ভাবা প্রয়োজন। কুটিরাম যদি দোষী হয়ে থাকে তবে তাকে খুঁজে বের করাটা দরকার। তাই এই সময়টা বরং হোটেল রুমে বসেই কাটাই। তোরা ঘুরে আয়, বুঝলি? ওর কথা মতন শেষ পর্যন্ত আমি আর লালমোহনবাবু মিলে বের হলাম বাইরে। বৃষ্টি থেমে আজ বেশ ভালোই রোদ উঠেছে, তবে লালমোহনবাবুর চোখে মুখে এখনও একটা চিন্তার ভাব স্পষ্ট। গতকালের ঘটনা যে ওর মনে গভীর প্রভাব বিস্তার করেছে তা অস্বীকার করে লাভ নেই। সেই সূত্র ধরেই এবার আমি বললাম, আরে লালমোহনবাবু, এত চিন্তা করছেন কেন? আমরা যতক্ষণ আছি আপনার কিচ্ছুটি হবে না, ভরসা রাখুন। তোমরাই তো আমার ভরসা ভায়া, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? বড় চিন্তা হচ্ছে যে এত সুন্দর একটা জায়গায় এসে শেষ পর্যন্ত দুর্ঘটনা। ভাবছি কাল না গেলেই বরং ভালো করতাম। দেখুন, যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। এখন বরং ভ্রমণের আনন্দটুকু উপভোগ করুন। এই সকল দৃশ্য বারবার দেখতে পাবেন না কিন্তু, বুঝলেন? এইভাবে কথা বলতে বলতে আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মাধ্যমে কখন বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল তা ধরতেই পারলাম না। তবে চমকের যে এখানেই শেষ নয় তা আর কে ভেবেছিল বলুন। হোটেলের উদ্দেশ্যেই ফিরছি এমন সময় রাস্তার একধারে জটলা দেখে বেশ অবাকই হলাম। এতজন মানুষ ওখানে করছেটা কি? কৌতূহলবশত এগিয়ে গেলাম সেই দিকে। যথারীতি আমাকে অনুসরণ করল লালমোহনবাবু। তবে সামনে যেতেই দেখি এক ভয়ঙ্কর দৃশ্য। মানুষের ভিড়ের মাঝে রাস্তার একদম ধারে পড়ে একটা রক্তাক্ত দেহ। কাছে এগোতে লক্ষ্য করলাম, এ কি, এ তো পুটিরাম, অর্থাৎ সুবীরের সান্যালের বাড়ির চাকর, যার উপর চুরির সন্দেহ করা হচ্ছিল। তারই কিনা এই পরিণতি। তবে এটা কি হত্যা? আর যদি সত্যি তাই হয়ে থাকে তবে এই কাণ্ড ঘটালো কে? মনের মধ্যে একরাশ প্রশ্ন মাঝে এবার পাশ থেকে এক ব্যক্তি বলে উঠলেন, রাস্তা থেকে খানিকটা নিচে খাদের মধ্যে পড়ে গিয়েছিল দেহটি। সবাই মিলে ধরাধরি করে তোলা হলো। প্রাণ তো আর নেই, এখন পুলিশকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। তার এই কথায় মুহূর্তের মধ্যে শোরগোল ছড়িয়ে পড়ল সর্বত্র। লালমোহনবাবুর উদ্দেশ্যে এবার আমি বলে উঠলাম, শুনুন, তাড়াতাড়ি চলুন, ফেলুদাকে এই খবরটা না দিলেই নয়। এই বলে দ্রুত গতিতে পা বাড়ালাম হোটেলের দিকে। ঘরে পৌঁছে ফেলুদাকে সবটা খুলে বলতেই দেখলাম বেশ অবাক হয়ে গিয়েছে সে। এরপর দুপুর থেকে সন্ধে পর্যন্ত সময় কেটে গেলেও এখনও ফেলুদার কোনো খবর নেই। একদিকে মূর্তি রহস্য, তার উপর পৃথ্বীরাজবাবুর ভবিষ্যৎবাণী, আর এবার খুন। সব মিলিয়ে দার্জিলিং রহস্য যে এরকম জমে উঠবে তা কল্পনা করতে পারিনি। ফেলুদার জন্য চিন্তা ক্রমশ বেড়ে চলেছে। লালমোহনবাবুর পরিস্থিতিও খানিকটা আমার মতনই হয়ে উঠেছে। ঘরের মধ্যে আর বসে থাকা যায় না। এই কথা ভেবে উঠতে যাব এমন সময়
ঘরে প্রবেশ করলো ফেলুদা। চোখ মুখ বিধ্বস্ত তার। ফ্রেশ হয়ে এসে চার মিনার ধরাতে ধরাতে বেশ উৎকণ্ঠার সাথেই বলে চলল, পুঁটিরামের মৃত্যুটা আসলে একটা খুন। কি বল? কোন? কি বলেন মশাই? কে করলো এই কাণ্ড? সেটাই তো চিন্তার বিষয়। লোকটার মাথার পেছনে ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়, আর তাতেই মৃত্যু হয় তার। আমার ধারণা খুনের পর খাদের ধারে দেহটিকে ফেলে দেওয়া হয় যাতে কেউ জানতে না পারে। পুলিশের সঙ্গে এ বিষয়ে বেশ খানিকটা কথা হয়েছে আমার। আর হ্যাঁ, প্রধান যে বিষয়টি তোদের বলা হয়নি তা হলো, থানা থেকে বেরিয়ে সুবীরেশবাবুর বাড়িতে উপস্থিত হয়েছিলাম। ভদ্রলোককে সব ঘটনা খুলে বলতে উনি আমার উদ্দেশ্যে একটা কাগজ পাঠিয়ে দেন। তার কথায় আজ সকালে টেবিলের পাশ থেকেই নাকি সেটি উদ্ধার করেছেন তিনি। ওটায় হাতের লেখা নাকি পুটিরামের বলেই দাবি করেন সুবীরেশবাবু। কি এমন রয়েছে কাগজটিতে? তুমি কি দেখেছো নাকি? আমার প্রশ্নের জবাবে এবার পকেট থেকে একটা কাগজ বার করে সেটিকে আমাদের হাতে তুলে দিল ফেলুদা। দেখ, সুবীরেশবাবুর কথা অনুযায়ী এই চিঠিটা লিখেই নাকি বাড়ি থেকে পালায় পুটিরাম। কাগজটি খুলে দেখি, সেখানে লেখা, আজ 14ই সেপ্টেম্বর, সময় ভোর 5:20 বাড়ি থেকে খবর আসে আমার ভাই প্রচণ্ড অসুস্থ, অথচ চিকিৎসার জন্য পয়সা নেই, তাই বাধ্য হয়ে আপনার মূর্তিটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমি। দয়া করে পুলিশে জানাবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা ফেরত করার চেষ্টা করব। আমাকে ক্ষমা করলে আমি আপনার নিকট বাধিত থাকব। ইতি পুটিরাম। চিঠি পড়া শেষ করব এবার ফেলুদার উদ্দেশ্যে বলে উঠলেন লালমোহনবাবু। মজা, এখানে তো চুরির কোনো প্রশ্নই নেই, কারণ পুঁটিরাম তো এখানে টাকা ফেরত দেওয়ার কথা বলে গেছে। সেটাই তো বুঝে উঠতে পারছি না লালমোহন বাবু। আরেকটা কথা, সুবীরের সামনে থেকে জানতে পারলাম মাত্র কয়েক বছর আগেই ওনার কাছে কাজ করতে আসে পুটিরাম। এখান থেকে ঘন্টাখানিকের দূরত্বে ওর বাড়ি, পাহাড়ি রাস্তা ধরে যেতে হয়। তাই ভাবছি আগামীকাল সকাল হলেই ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আমরা। এক্ষেত্রে পরিবারের সঙ্গে কথা না বললে রহস্যের পরবর্তী ভাগে পৌঁছানো এক কথায় অসম্ভব। আচ্ছা ফেলুদা, সেই দিন সুবীরেশবাবুর বাড়ি থেকে বের হওয়ার পথে কি এমন জিনিস দেখেছিলে বলো তো? সেই সম্পর্কে পরবর্তীতে তো বিশেষ কিছু তুমি বললে না। বাড়ির পাশে একটা জঞ্জালের মতো জায়গা ছিল, আশা রাখি সেটা দেখেছিলিস। ওখানেই একটা ছবি পড়ে থাকতে দেখি, কি কারণে জানি না, তবে সন্দেহ হয় মুহূর্তের মধ্যেই পকেটে ভরে ফেলি সেই ছবিটি। পরবর্তীতে খোঁজ লাগিয়ে জানতে পারি ওই ছবিটি কুখ্যাত এক অপরাধীর। প্রথমে নামটা মনে পড়ে তোদের? কলকাতায় জোড়া হত্যা মামলায় দীর্ঘ তদন্তের পর আমার হাতেই ধরা পড়ে সে। যদিও ছবিটি বহুদিন পুরাতন বলেই প্রথম দেখাতে তাকে চিনতে পারেনি। তবে এখন প্রশ্ন হলো, সুবীরেশবাবুর বাড়ির বাইরে ওর ছবি এলো কোথা থেকে? রহস্য ক্রমাগত বেড়েই চলেছে রে তোপসে। যাই হোক, এখন খানিকটা বিশ্রামের প্রয়োজন। কাল সকাল হলেই আবার বেরোতে হবে। সকাল 9:30। গন্তব্যস্থল পুটিরামের বাড়ি। দীর্ঘক্ষণের যাত্রা হওয়ার কারণে আগে থেকেই একটি গাড়ির ব্যবস্থা করে রেখেছিল ফেলুদা। যথাসময় গাড়িটি পৌঁছতেই অবশেষে সেটিতে চেপে উঠলাম আমরা। 4 চাকা বাহনটি অগ্রসর হওয়ার সাথে সাথেই চারিধারে প্রাকৃতিক দৃশ্য যেন ক্রমাগত আরও সুন্দর হয়ে উঠতে থাকল। খানিকক্ষণের জন্য তদন্তের বিষয়টা ভুলতেই বসেছিলাম। জানলার বাহির হতে পাহাড়ের দৃশ্য, মেঘ আর রোদের লুকোচুরির মাঝে কোমল বাতাস। অতীতের সকল অভিজ্ঞতা ভুলে পুনরায় একবার গান গাইতে শুরু করেছেন লালমোহনবাবু। তবে অপরদিকে ফেলুদার মাথা যে এখন রহস্যের জ্বর ছাড়াতে ব্যস্ত তা স্পষ্ট বুঝছিলাম। খানিক সময় যাওয়ার পর সামনের দিক থেকে ড্রাইভার বলে উঠল, বাবু, এই বড় খারাই পথ, যদিও চিন্তা করার কিছু নেই। এ সকল রাস্তায় গাড়ি চালিয়ে হাত একদম মাখনের মতন হয়ে গিয়েছে, বুঝলেন কি না? হ্যাঁ, গত কয়েকদিনে যেভাবে বৃষ্টি হয়ে চলেছে তাতে রাস্তার হালও খারাপ। আর তুই একটু দেখে চালিও কেমন। আরও বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর ড্রাইভারের থেকে জানতে পারলাম সামনেই একটি খাবার জায়গা রয়েছে, বেশ নাম করা হোটেল। ব্রেকফাস্টটাও করে আসিনি, ফলে খিদে বেশ ভালোই পেয়েছিল। সেই সূত্র ধরে ফেলুদাকে বললাম, ও ফেলুদা, চলো জলখাবারটা সেরে নি।
পুটিরামের বাড়ি খোঁজা, সেখানে গিয়ে সকলের সাথে কথা বলতে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে, তো তাই আর কি বলছিলাম। মুখে কিছু না বলে সম্মতিসূচক একটা ঘাড় নাড়ল সে। মিনিট 5 মধ্যে অবশেষে নির্দিষ্ট স্থানে গিয়ে উপস্থিত হলাম আমরা। ড্রাইভারের কথা অনুযায়ী ঝাঁ চকচকে একটা হোটেল। তবে গাড়ি থেকে নামতেই মুহূর্তের মধ্যে যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তা আশা করেনি স্বয়ং ফেলুদাও। দরজা খুলে বের হতে যাব এমন সময় পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারল আমাদের। কিছু বুঝে ওঠার আগেই খাদের ধার বরাবর ছিটকে গেল গাড়িটি। ডান প্রান্ত থেকে বাম প্রান্তে সোজা লালমোহনবাবুর গায়ে গিয়ে পড়লাম আমি। ওই দিকে দরজা খুলে বর্তমানে নিচের দিকে ঝুলে পড়েছেন ভদ্রলোক। হঠাৎ মাথায় এলো, ফেলুদা কই? সামনের দিকে তাকাতেই দেখি দরজার একটি প্রান্ত ধরে ঝুলছে সে। কি করব কিছুই মাথায় আসলো না, তবে এক্ষেত্রে ড্রাইভারের প্রশংসা না করে পারা যায় না। কিছু সময়ের মধ্যে স্টিয়ারিং সামলে খাদের কিনারা হতে গাড়িটিকে রাস্তার উপরে নিয়ে এলো সে। এরপর একে অপরকে ধরাধরি করে বাইরে বের হলাম আমরা। রাস্তায় থাকা গুটি কয়েক লোকজনের সহায়তার কারণে সেই যাত্রায় রক্ষা পেলেও বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো সকলেই। মুহূর্তের মধ্যে এমন এক ঘটনা ঘটে যাবে তা কল্পনা করিনি। এর মাঝেই লালমোহনবাবুর দিকে তাকিয়ে দেখি মাথার দিকটা বেশ কিছুটা কেটে গিয়েছে তার। ফেলুবাবু, পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের কথা তো 100% মিলে গেল মশাই। তবে এটাই কি সেই ভাড়া? অপরদিকে চোয়াল শক্ত হয়ে গিয়েছে ফেলুদার। বেশ কঠিন গলায় সে বলল, এটাকে ফাঁড়া না বলে অ্যাটেম্প টু মার্ডার বললেও ভুল হয় না লালমোহনবাবু। কি এটা খুনের চেষ্টা? এই কি বলছো তুমি? হ্যাঁ তপসে, হ্যাঁ। বেশ খানিকক্ষণ ধরেই গাড়িটি আমাদের অনুসরণ করে চলেছিল। ওইদিকে নজর গেলেও বিশেষ পাত্তা দেয়নি। তবে এমন একটা ঘটনা ঘটবে তা কি আর আন্দাজ করা গিয়েছিল? কিন্তু গাড়িটির নম্বর আগে থেকেই নিয়ে নিয়েছিলাম। এখন সেটি থেকে তার মালিকের খোঁজ করা সহজ হবে। তোমার কি মনে হয় এই সকলের পিছনে কে রয়েছে? বিশ্বাস তো কাউকেই আর করা যায় না রে তপসে। এই যেমন ধর সুবীরের সান্যালের বাড়িতে ওই কুখ্যাত অপরাধীর ছবিটি কি করছিল, তারপর পুটিরামের চিঠি। শুধু কি তাই, আজ যে আমাদের উপর এরকম একটা দুর্ঘটনা ঘটবে তা আগাম বলে দিলেন পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। এ কিভাবে সম্ভব? ভবেশ মুখোপাধ্যায়ের ওপর সন্দেহ করার মতো একাধিক কারণ রয়েছে। এই যেমন ধর মূর্তি হারালেও এত শান্ত রয়েছেন তিনি কিভাবে? প্রশ্ন একাধিক। যাই হোক, পুটিরামের বাড়ি গিয়ে আর লাভ নেই। এই বলে গাড়িতে চেপে হোটেলের উদ্দেশ্যেই রওনা দিলাম আমরা। বাকি রাস্তায় কিছু না বললেও হোটেলে পৌঁছে আর উপরে উঠল না ফেলুদা। শোন, স্থানীয় থানায় একবার যেতে হতে পারে। তোরা ওপরে গিয়ে বিশ্রাম নে। লালমোহনবাবুর খেয়াল রাখিস, ওর মানসিক পরিস্থিতি এখন ঠিক নেই। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে। সন্ধ্যে 6টা বাজতে চায়। ঠিক এমন সময় টেলিফোনটা বাজতেই সেদিকে অগ্রসর হলাম আমি। অপর প্রান্তে ফেলুদার গলা পেতেই বলে উঠলাম, কি গো, কোথায় আছো? এখনো ফিরলে না যে? শোন, রহস্যের সকল জট ছাড়াতে পেরেছে, ফলে এখন বেশ খানিকটা নিশ্চিন্ত লাগছে। এখান থেকে সোজা সুবীরের সান্যালের বাড়ি পৌঁছাবো। সঙ্গে ভবেশবাবুকেও নিয়ে নিয়েছি। আর 8 ঘন্টার মধ্যে তোরাও চলে আয়, কেমন? ফেলুদার কথা মতো ইতিমধ্যে সুবীরেশ বাবুর বাড়িতে উপস্থিত হয়েছি আমরা। বড় হলঘরটিতে বাড়ির মালিক ছাড়াও উপস্থিত আমি, ফেলুদা, লালমোহনবাবু, ভবেশ মুখোপাধ্যায় এবং স্থানীয় 2 পুলিশ। সকলের উদ্দেশ্যে এবার বলে চলল ফেলুদা, আপনাদের সকলের উপস্থিতিতে প্রথম থেকে সকল ঘটনার বিবরণ দিয়ে দেওয়া প্রয়োজন। প্রথমত, আমাদের দার্জিলিংয়ে আসা কেবলমাত্র ভ্রমণের স্বার্থে। তবে এক্ষেত্রে যে এক ভয়ঙ্কর রহস্য অপেক্ষা করে রয়েছে তা বোঝা যায়নি। ট্রেনে করে আসার সময় প্রথমেই আলাপ হয় ভবেশ মুখোপাধ্যায়ের সঙ্গে। কথা কথা জানতে পারি সম্প্রতি ওনার বহুমূল্য একটি মূর্তি হারিয়ে গিয়েছে। পুলিশে অভিযোগ জানালেও বিশেষ কোনো সুরা মেলেনি। পরবর্তীতে আরও বেশ কয়েকবার সাক্ষাৎ হয় আমাদের। এরপর আসা যাক দার্জিলিংয়ের ঘটনায়। এখানে এসে পৌঁছানোর দ্বিতীয় দিনের মাথায় সুবীরের সান্যালের সঙ্গে পরিচয় হয় একটি ক্যাফেতে। পরবর্তীতে ওনার বাড়িতে আগমন এবং এখানে এসেই জানতে পারি মূর্তি, রত্ন এবং প্রাচীন ঐতিহ্যে বেশ আগ্রহ রয়েছে ভদ্রলোকের। এই ঘরটির চারিদিকেই লক্ষ্য করলে বোঝা যায় তিনি কতটা শৌখিন মানুষ। যদিও এর মাঝেই সুবীরেশবাবুর বহুমূল্য একটি মূর্তি হারিয়ে যায়। একই সঙ্গে পুটিরাম বলে বাড়ির চাকরটি গায়েব হওয়ায় প্রথমে সন্দেহ গিয়ে পড়ে তারই ওপর। এখানে বলে রাখা ভালো,
দুইজন ব্যক্তির কাছ থেকে একইভাবে মূর্তি চুরি যাওয়া বিষয়ে প্রথমে আমার কিছুই মাথায় আসছিল না। তবে ধীরে ধীরে একের পর এক জট খুলতে থাকে। এরই মাঝে পৃথ্বীরাজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির নিকট উপস্থিত হই আমরা। লালবনবাবুকে দেখে উনি ভবিষ্যৎবাণী করেন যে আগামী কয়েকদিনের মাথায় ওর ভাগ্যে নাকি একটি ফাঁড়া অপেক্ষা করে রয়েছে। হলো ঠিক তাই। আজ সকালেই ভয়ঙ্কর এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম আমরা সকলে। এসবের মাঝেই আবার ঘটল বীভৎস এক হত্যা। এই সকল ঘটনার পেছনে যার ওপর সন্দেহ, সেই পুঁটিরামের দেহ মেলায় ভারী অবাক হই আমি। হ্যাঁ, তবে পরবর্তীতে তার লেখা একটি চিঠি মেলে আমার হাতে। এক্ষেত্রে সুবিরেশবাবু সাহায্য না করলে তদন্ত এগোতেই না। তবে একটা কথা বলতেই হয়, ভগবান না থাকলে আজ হয়তো বাঁচাই সম্ভব হতো না আমাদের। কারণ অপরাধী যেভাবে আমাদের মারার পরিকল্পনা করেছিল তা অত্যন্ত ভয়ানক বললেও কম বলা হয়। কি সুবিরেশবাবু, ঠিক বললাম তো? আরে এ কি বলছেন মিস্টার মিত্র? আমাকে সন্দেহ করছেন? আমি তো ঠিক মতো চলতেই পারি না। তবে একটু অপেক্ষা করুন মশাই, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত ঘটনাটা সকলের সামনে চলে আসবে। এই সকল কাণ্ডে অবশ্য সন্দেহ তীর প্রথমে গিয়ে থাকে ওই ভবেশ মুখোপাধ্যায়ের দিকে, যার বহুমূল্য মূর্তি চুরি গিয়েছে। আর তিনি এত শান্ত কিভাবে রয়েছেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছিল না। তবে এক্ষেত্রে হত্যা আর চুরির পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল না। এরপর আসা যাক পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের কথায়। আমাদের দুর্ঘটনার কথা তিনি হুবহু মিলিয়ে দেন। এক্ষেত্রে সন্দেহ হলেও ওনার বিষয়টি অনেকটা ওই ভবেশবাবুর মতোই। তবে পরবর্তীতে বাকি থাকে কেবল একটি নাম, আর সেটা হলো সুবিদেশ সান্যাল। তবে প্রথম দিন বেরোনোর সময় বাড়ির বাইরে জঞ্জালের ভেতর একটি ছবি উদ্ধার করি, আর সেটা যে প্রথমেশ নামে একজন কুখ্যাত অপরাধীর, সেটা তো তোরা জানিসই। এখানেই আমার প্রথম সন্দেহ হয়, এক্ষেত্রে ওকে আমি নিজের হাতেই শাস্তি দিয়েছিলাম। তবে সেই সময় পুলিশের তরফ থেকে তার পদবি জানাটা সম্ভব হয়নি। যদিও বেশ কয়েকদিন পর আসল সত্য সামনে আসে। আজ স্থানীয় থানার সাহায্যে লালবাজারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি ওই অপরাধীর পুরো নাম প্রথমেশ সান্যাল। হ্যাঁ, আপনারা যেটা সন্দেহ করছেন সেটা অনেকাংশেই ঠিক। প্রথমেশ সান্যাল সম্পর্কে সুবিরেশবাবুর ছেলে। ফলে প্রথম দিন উনি আমাদের যে সকল কথা বলেছিলেন তার সব কথাই ছিল মিথ্যে। এবার আসা যাক কুটিরামের বিষয়ে। আমার অনুমান এ বাড়ির চাকরটিকে খুন হতে হয় তার মালিকের হাতেই। আপনার কাছে কি প্রমাণ রয়েছে যে আমি খুন করেছি? যদি কোনো তথ্য না থাকে তাহলে কিন্তু আপনি এরকমভাবে বলতে পারেন না মিস্টার মিত্র। এখানে মূলত দুটি বিষয় আমার খটকা লাগে। এক, পুঁটিরামের চিঠি। ওর বিষয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে জানতে পারি জীবনে কোনোদিন স্কুল পর্যন্ত যায়নি। ফলে এই চিঠিটা লেখা তার পক্ষে কখনোই সম্ভব নয়। আর হ্যাঁ, চিঠিটি সুবিরেশবাবু এমনভাবে লিখেছিলেন যাতে সেটার হাতের লেখা বোঝা মুশকিল হয়। তবে আমার চোখকে ফাঁকি দেওয়া ভারী মুশকিল। এই ঘর থেকেই পাওয়া একটি ডায়েরিতে ভদ্রলোকের হাতের লেখা প্রথম লক্ষ্য করি। ব্যাস, আসলে চিঠিটি পড়ে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমরা, আর তার মাঝেই ঘটবে এক ভয়াবহ দুর্ঘটনা। এটাই ছিল ওনার পরিকল্পনা। আরেকটা বিষয় সুবিরেশবাবু, প্রথম দিন যখন আমাদের সাক্ষাৎ হয় তখন আপনার হাতে যে লাঠিটা ছিল সেটা পুরনো দিনের মনে হলো। এই মুহূর্তে সেটি দেখলে যে কেউ বলবে লাঠিটি একদম নতুন। আমার অনুমান পুরাতন লাঠি দিয়েই সম্ভবত পুটিরামকে হত্যা করেন আপনি। ফলে খুনের অস্ত্র লোকানো ছাড়া আর কোনো উপায় ছিল না আপনার। তবে এক্ষেত্রে প্রধান বিষয়টি হলো এই যে এত পর্যন্ত যা যা বলে চলেছি সবকিছুই আমার ধারণা। তবে আমাদের ওপর আক্রমণ করে কাজটি আপনি উচিত করেননি মশাই। যে গাড়িটি আজ আমাদের মারতে উদ্যত হয় তার নাম্বার আমি আগে থেকেই নিয়ে নিয়েছিলাম। সেই সূত্র ধরে ইতিমধ্যেই তার মালিককে পাকড়াও করেছে পুলিশ। ফলে তাকে জিজ্ঞাসা করে বাকিটা তো সামনে আসবেই। তাই এখন মিথ্যা না বলে বরং সব সত্যিটা স্বীকার করে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুনি। আপনাদের মারাই ছিল আমার আসল উদ্দেশ্য। কেন করবো না বলুন তো? আমার একমাত্র ছেলে প্রথমেশ, পুলিশের হাতে তাকে ধরিয়ে দেন আপনি। প্রথমটায় অবশ্য সব কিছু ভুলে গিয়েছিলাম। তবে কয়েকদিন আগে আচমকাই ক্যাফেতে দেখা হয় আপনাদের সাথে। তখনই মনে মনে স্থির করে নিই
কোনো না কোনোভাবে মৃত্যুর মুখে ঠেলে দেবো সকলকে। কিন্তু এর মাঝেই একদিন আমার সমস্ত পরিকল্পনা জেনে যায় পুঁটিরাম। ফলে তাকে সরানো ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। এই হাতে থাকা লাঠি দিয়েই শেষ পর্যন্ত মাথার পেছনে আঘাত করি, আর তারপর মুহূর্তে লোক দিয়ে সেটাকে সরিয়ে নিয়ে আসা হয় খাদে। আজ আপনাদের মারতে নিখুঁত পরিকল্পনা সাজিয়েছিলাম। তবে ওই যে শয়তানগুলো যে এরকমভাবে ব্যর্থ হবে তা কি আর আমি জানতাম? আর হ্যাঁ, ওই মূর্তিটা চুরি হয়নি মিস্টার মিত্র, ওটা ছিল আমার পরিকল্পনারই একটা অংশ। খানিকক্ষণ সব চুপ, নিস্তব্ধতা ভেঙে এবার ফেলুদা বলে উঠল, সেটা আমি জানি। দোতলার ঘরটি ভালো করে খুঁজলে সেই মূর্তিটি খুঁজে পাওয়া যাবে। যদিও পরবর্তীতে তার প্রয়োজন পড়ল না। সুবীরেশ বাবুর দেখানো জায়গাতেই অবশেষে মিলল অষ্টধাতু দিয়ে তৈরি রাধা কৃষ্ণের অমূল্য সেই মূর্তিখানি। তবে এর ঠিক পর মুহূর্তেই মূর্তিটি দেখে এক প্রকার চমকে উঠলেন ভবেশ মুখোপাধ্যায়। এ কি মশাই, এই তো আমার মূর্তি! আরে এটাই তো হারিয়ে গিয়েছিল, কিন্তু এখানে কি করে? ওই ব্যক্তি যে ওর সহযোগীদের দিয়ে মূর্তি চুরির ব্যবসা ফেদে বসেছিল তা আমি আগেই সন্দেহ করি। তবে শেষ পর্যন্ত এটি আপনার জিনিস বেরোবে তা আন্দাজ করতে পারেনি মশাই। এই জন্যই বলে সব ভালো যার শেষ ভালো। ওর এই কথায় হেসে উঠলাম আমরা সকলেই। অপরদিকে তার যথাযথ স্থানে পৌঁছে ইতিমধ্যেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। গত কয়েকদিনে যেভাবে একের পর এক ঘটনা ঘটে চলেছিল তা ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই সূত্র ধরে এবার ভবেশবাবু বলে বসলেন, মিস্টার মিত্র, আপনি সত্যিকারের গোয়েন্দা মশাই। পুলিশ এতদিন ধরেও যেটা পারল না, আপনি সেটাই করে দেখালেন। ওই যে বলেছিলাম, রহস্য যদি দরজায় কড়া নাড়ে তবে গোয়েন্দা হিসেবে আমি কখনোই চুপ করে থাকতে পারি না। আরও বেশ কয়েকটি বিষয়ে আমাকে এই তদন্তে সহায়তা করেছে। তবে থাক, যদি সব বলে দিই তাহলে আপনারাও যে ফেলে মৃত্যুর হয়ে উঠবেন। কি তাই না?